ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এনটিভির লাইভ প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইট এই প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রোগ্রামে আমরা পেই, রেন্টাল ইনকাম এবং মেকিং ট্যাক্স ডিজিটাল এই তিনটা টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি লাইভ প্রোগ্রাম এবং আমাদের এই প্রোগ্রামে আমরা চেষ্টা করি যে সমসাময়িক যে ট্যাক্স আপডেট আছে, বিজনেসম্যান এন্টারপ্রেনাররা যে ইস্যু চ্যালেঞ্জ ফেস করতেছেন এ নিয়ে ডিসকাস করা, যাতে আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করেন, যারা এন্টারপ্রেনার আছেন, তারা ইনফর্ম ডিসিশন নিতে পারেন। তবে আমাদের এই প্রোগ্রামে আমরা জেনারেল ডিসকাশন করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং তাদের বিজনেসের ট্যাক্স এবং বিজনেস ডিসিশন ডিফারেন্ট। আপনারা অবশ্যই প্রফেশনাল অ্যাডভাইস নেবেন, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের একটা ডিসক্লেমার। তো আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের দুইজন গেস্ট আছেন। আমার বাম পাশে আছেন আলিনুর ভাই। আসসালামু আলাইকুম আলিনুর ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আমাদের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের দর্শকদের জন্য শুরুতে কিছু বলতে চান। অবশ্যই এটা খুবই ভালো একটা অনুষ্ঠান। এখানে আমি আগে কয়েকটা পর্ব দেখেছি যেখানে আপনার ট্যাক্স এবং অন্যান্য সমসাময়িক অ্যাকাউন্টেন্সি বিষয়ে আপডেট দেওয়া হয়। এটা সমসাময়িক এবং কারেন্ট বিষয়গুলো নিয়ে মানুষের, কারণ ট্যাক্স এমন একটা জিনিস অনবরত এটা আপডেট হচ্ছে, নতুন নতুন নিয়ম কানুন আসছে, সেজন্য সবার জানা দরকার। এবং যদি কোনো আইন না জানার কারণে দেখা যাবে যে অনেক পেনাল্টি বা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো আলিনুর ভাই ইন্ডাস্ট্রিতে আছেন অনেকদিন ধরে এবং উনি দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটির একজন ফাউন্ডিং মেম্বারও। তো আমার ডান পাশে আছেন মোহাম্মদ আব্দুল আওয়াল সোহাগ ভাই। সোহাগ ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেকদিন ধরে দেখি, তো এবার আমার সুযোগ হয়েছে এখানে আসার জন্য, সেই জন্য আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ যারা এটার আয়োজন করেছেন। আর এখানে বিশেষ করে ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটা মানে আমাদের সবার জীবনে, প্রাত্যহিক জীবনে এটা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান এবং মানুষ অনেক কিছু জানতে পারে এটা থেকে। থ্যাংক ইউ। তো আব্দুল আওয়াল সোহাগ ভাই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, প্র্যাকটিস করেন ইন্ডাস্ট্রিতে। তো আজকে দর্শক আমরা যেমন বললাম যে আমরা পে নিয়ে প্রথম ডিসকাস করব। তো আসলে পে অ্যাজ ইউ আর্ন, আসলে যদি কেউ কাউকে এমপ্লয় করে, তবে আমরা জানি যে আমরা যেটার সাথে খুবই পরিচিত যে পে স্লিপ। প্রত্যেক মাসে যখন আমরা বেতন পাই, যখন চাকরি করি, তখন পে স্লিপটা আসে, আমাদের ব্যাংকে টাকা আসে। তো এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসে, কীভাবে পেইটা রান হয়, কী কী ধরনের কমপ্লায়েন্স আছে, হ্যাঁ, কী ধরনের ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, কী ইস্যুজ আছে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তারপরে এটার সাথে একটু পেনশনের ব্যাপারও আছে, সেটাও আমরা একটু টাচ করার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন করলে পে রিলেটেড অথবা রেন্টাল ইনকাম রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো সোহাগ ভাই, আপনার সাথে প্রথমে আমি একটু ডিসকাস করার চেষ্টা করি। মনে করেন আমাদের কমিউনিটিতে আমি একজন বিজনেসম্যান, আমি একটা বিজনেস শুরু করেছি। তো এখন আমি কাউকে এমপ্লয় করব, অবশ্যই লোকজন তো লাগবে, লাগবে। আমি এখন যদি কাউকে এমপ্লয় করি তো তাকে বেতন দিতে হবে। এখন এই যে বেতন দেওয়ার একটা ডেট, মাসিক, আমরা মাসে একটা বেতন দিই, মাসিক হতে পারে, উইকলি হতে পারে, হতে পারে বা ফর্টনাইটলি হতে পারে। মনে করেন মাসিকই দিলাম। তা আমি যদি কাউকে এমপ্লয় করি, তো আমার দায়িত্ব তো আছে যে এটাকে একটা কমপ্লায়েন্সের মধ্যে আসা। এই ব্যাপারটা কি, আমি কিভাবে করতে হবে, এটা যদি একটু বলতেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা বেসিক্যালি যেটা আপনাকে প্রথম করতে হবে, বিফোর দ্য পে ডে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। আপনার অনলাইনে এটা রেজিস্ট্রেশনটা করা যায়, বাট অনলাইন রেজিস্ট্রেশন করতে হলে যেটাকে আপনাকে করতে হবে, প্রথমে এইচএমআরসির সাথে আপনার যে একটা কমিউনিকেশন হবে। তো কমিউনিকেশন হওয়ার পর ওরা আপনাকে একটা পিএওয়াই রেফারেন্স দিবে, প্লাস অ্যাকাউন্টস অফিস রেফারেন্স দিবে। এই দুইটা যখন থাকবে তখন আপনি অটোমেটিক্যালি রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করার পর আপনি আপনার যত যে এমপ্লয়ি আছে তার যত ডিটেলস, তার এনআইসি, তার ডেট অফ বার্থ, তার নাম, অ্যাড্রেস, সব কিছু যখন আপনি আপনার অবশ্যই সফটওয়্যারও লাগবে একটা। আর সফটওয়্যারটা এইচএমআরসি থেকে যে সফটওয়্যারটা দেওয়া হয় সেটা আসলে বেটার পেইড সফটওয়্যারই ভালো। এইচএমআরসি সফটওয়্যারটা লিমিটেড, আপনি পে স্লিপ হতে বা নাও প্রিন্ট আউট করতে পারবেন না। বাট পেইড সফটওয়্যার হলে জিরো আছে, কুইক বুকস আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সেটা থেকে আপনি পে স্লিপটা প্রিন্ট আউট করতে পারবেন। তো
বেসিকলি যেটা হচ্ছে একজন এমপ্লয়ির যত ডেটা আছে, এনআইসি, তার নাম, ঠিকানা, বাট মেক শিওর এগুলো যাতে কারেক্ট হয়, জি। এনআইসি নাম্বার যাতে কখনো ভুল না হয়, জি ঠিক আছে, এই বিষয়গুলো যখন আপনি ঢুকাবেন তো বিফোর পেডে আপনাকে এটা বলে এফপিএস, জি। ফুল পেমেন্ট সার্ভিস সাবমিশন, সাবমিশন, সরি। তো এফপিএসটা যখন আপনি করবেন এটা করতে হবে অন অর বিফোর দ্য পেডে। জি জি মেক শিওর, মানে এটা যদি আপনি লেট করেন তাহলে আপনার পেনাল্টি অ্যারাইজ করবে। জি জি বিষয়গুলো বেসিকলি এভাবে শুরু হয় আর কি। তো এই সিস্টেমটাকে তো আসলে আগে যেমন অনেক আগের কথা বলতেছি, আরটিআই আগে রিয়েল টাইম ইনফরমেশন, জি। আরটিআই এর আগে তো অনেকে মনে করেন অনেকে অ্যানুয়ালি করতো, অ্যানুয়ালি করতো, ব্যাকডেটেড করতো। তো এগুলি তো আর সম্ভব না এখন। না, যেটা এখন- আপনি বললেন যে এফপিএস ডেট, হ্যাঁ, আপনাকে পে ডেটের আগে অথবা অন দ্যাট ডে On that আপনাকে ইনফরমেশনগুলি দিয়ে দিতে হবে। হ্যাঁ। তো এটা হলো আরটিআই, যেটা রিয়েল টাইম ইনফরমেশন, জি। হ্যাঁ। জি। তো এটা তো গেল একটা দিক। এখন আমি রেজিস্ট্রেশন করলাম, আমি এখন যে কি কি জিনিস, আমি যেমন ট্যাক্স আছে, জি। যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, জি, তো national এই পেইর মাধ্যমে তো ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স এগুলি আমাকে কালেক্ট করতে হবে। জি। এখন আমি কালেক্ট করলাম, কালেক্ট করে তো এটা আমাকে পে করতে হবে। জি, pay এই করতে পের ব্যাপারটা কিরকম? আচ্ছা, পেমেন্টের বিষয়টা হচ্ছে আপনাকে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে 22nd অফ দ্য ফলোয়িং মান্থ, মানে লেটস সে আপনার এপ্রিলের যে পেমেন্টটা, এটা আপনি 22nd অফ মে এর ভিতরে করতে হবে জি। অনলাইনে করলে। আর যদি আপনি পোস্টে করেন বাই চেক, আমি এটা রিচ করতে হবে ওদের কাছে 19th অফ দ্য মান্থ, আই মিন মে। মানে মে মাসেরটা জুন মাসে, জুন মাসে জুলাই মাসে, এরকম। এক্স্যাক্টলি এভাবে। আর মেক শিওর আপনার এই যে ট্যাক্স, এনআইসি এবং অলসো এট দ্য সেম টাইম আপনার এখানে কিন্তু এখন যেটা, মানে এখন না, এটা গত কয়েক বছর ধরেই আছে, যেটা পেনশন, জি জি, এটা ম্যান্ডেটরি, হ্যাঁ। এটা কমপ্লায়েন্স করতে হ্যাঁ, হবে। ওটা নিয়ে আমরা তো ডিসকাস করবই, অটো এনরোলমেন্ট যেটা, সো সবকিছু ডিডাকশন করার পর নেট পে যেটা, সেটা আপনি আপনার এমপ্লয়িকে পে করবেন। জি। আর যেটা এমপ্লয়ার হিসাবে তার যে এটা ইপিএস বলে, যদিও ইপিএসটা এটা নট ম্যান্ডেটরি দ্যাট এভরি টাইম দে হ্যাভ টু ডু দ্যাট, বাট আপনাকে এটা যেটা করতে হবে যে যদি কখনো কোনো ডিসক্রিপেন্সি হয়, লাইক লেটস সে, ডিসক্রিপেন্সি বলতে বোঝাচ্ছি যে লেটস সে ম্যাটারনিটি পে, প্যাটার্নিটি পে, হ্যাঁ। এই জিনিসগুলো আপনি যখন claim কমন করবেন, জিনিস যখন নাই হ্যাঁ, তখন আর কি, হ্যাঁ, তখন আপনার ইপিএসটা বা এমপ্লয়ার পেমেন্ট সার্ভিস যেটাকে বলে, এটা ওটা করতে হবে। তো বাট এফপিএসটা এটা রেগুলার, এফপিএসটা ইউ হ্যাভ টু ডু মান্থলি, Monthly। দেয়ার ইজ ম্যান্ডেটরি, দেয়ার ইজ নো যখন আপনাকে পে করবে তখনই করতে হবে। 100%। তো ঠিক আছে, আমি একটু এখন আলিনুর ভাইয়ের কাছে যাব, আবার আপনাকে ব্যাক করবে পরে। তো আলিনুর ভাই, আমি তো এমপ্লয়মেন্ট করলাম, কিন্তু এখানে একটা জিনিস ব্যাপার আছে যে অনেক সময় একটু এমপ্লয়মেন্ট এবং সেলফ এমপ্লয়মেন্ট, এই দুইটার মধ্যে, মানে মনে করেন অনেকে আমার সাথে আমার কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু আসলে সে কাজ করে, সে হয়তো একজন অন্য লোকও পাঠায়, হ্যাঁ, এখন কিন্তু সে দেখা গেছে কেউ আবার অন্য লোক পাঠাইতে পারে না। এখন এই যে এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, এই দুইটার মধ্যে যে একটা সমস্যা আছে, যেটাকে আয়ার 35 বলে, এটা নিয়ে যদি আপনি একটু অ্যাওয়্যার করতেন আমাদের অডিয়েন্সদের। রাইট। এখন এই জিনিসটা আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি করে যে আসলে আমি একজনকে নিয়োগ করে সেটা সেলফ এমপ্লয়েড হিসেবে থাকবে নাকি এমপ্লয়েড হিসেবে থাকবে। অবভিয়াসলি সাগর ভাই যেটা বললেন যে যেভাবে কীভাবে এমপ্লয় রেজিস্ট্রেশন করতে হয়, এবং এমপ্লয় রেজিস্ট্রেশন করা কিংবা সেলফ রেজিস্ট্রেশন করার মধ্যে যাকে আমি নিয়োগ দিচ্ছি তাকে কীভাবে নিয়োগ দিচ্ছি সেটা ডিপেন্ড করে। জি। যখন আপনি কাউকে সেলফ এমপ্লয়ার হিসেবে নিয়োগ দিবেন, কতগুলো এইচএমআরসির কিছু সেট কোশ্চেনার আছে, প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনাকে করতে হবে, যেটা, এবং ওই প্রশ্নগুলো যদি স্যাটিসফ্যাক্টরিলি অ্যান্সার দেওয়া যায় যে হ্যাঁ এগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে, তখন তাকে আপনি বলতে পারবেন সেলফ এমপ্লয়ার। যেমন ফর এক্সাম্পল আমি একটা ধরি, ওই তার যে কাজের জন্য তাকে আপনি নিয়োগ দিচ্ছেন, সেই কাজের পর তার নিয়ন্ত্রণ কেমন। জি। ফর এক্সাম্পল হতে পারে যে সে ডিসাইড করবে যে সে কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে, হ্যাঁ, এটা তার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু একজন, আপনি প্রশ্ন করেন, সে যদি আপনার এমপ্লয়ি হতো তাহলে কি তার কি স্বাধীনতা থাকতো কিনা, ফার্স্ট অফ অল। সেকেন্ড, কন্ট্রোল টেস্ট, যেটা কন্ট্রোল সেকেন্ড আর একটা ব্রড ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার আপনি যখন তাকে নিয়োগ দেবেন, আপনি কি সে ধরেন কোনো কারণে অসুস্থ হতো, তার কি অ্যাবিলিটি আছে কি সে তাকে না দিয়ে আবার অন্য কাউকে নিয়োগ দিবে তার
সেলফ এমপ্লয়ের ক্ষেত্রে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজটা শেষ হওয়া, স্যাটিসফ্যাক্টরি শেষ হওয়াটা বিষয়, কীভাবে কাজটা শেষ এটা একটু গৌণ। জি জি। সে চাইলে অন্য কাউকে নিয়োগ দিয়েও তার কাজটা শেষ করে দিতে পারে। এক্ষেত্রে এমপ্লয়ার তাকে কিছু বলতে পারবে না, বিকজ তার কন্ট্রাক্টের বিষয় স্পেশালি কাজের কন্ট্রাক্ট, জি, এবং সে নিজের ইকুইপমেন্ট এবং রিসোর্সেস ইউজ করবে। হ্যাঁ, যেহেতু সে তার ইকুইপমেন্ট রিসোর্স ইউজ করছে, তাহলে অনেকগুলো রিস্ক তার উপরেই চলে আসবে। জি। হ্যাঁ, এবং অন্যান্য জিনিস, থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে মিউচুয়ালিটি অব্লিগেশন, যেটা হচ্ছে যদি আপনার কাজ শেষ হয়ে যায় তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কন্টিনিউয়াস হয়, তাকে হলিডে পে দিতে হয়, সিক পে দিতে হয়, অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন এমপ্লয়ীদেরকে মেনটেন করতে হয়। তো এইসব জিনিসগুলো স্যাটিসফ্যাক্টরি যদি আপনি ডিস্টিংশন করতে পারেন, তখন আপনি তাকে সেলফ এমপ্লয়েড করতে পারেন। এমন নয় যে আপনি কাউকে, কেউ একজন আসলো, তাকে আপনি পেয়ে দিলেন, কিন্তু তাকে সে যে কাজ করছে আপনার পক্ষে তার আসলে তেমন কোনো স্বাধীনতা নাই। আপনাকে তাকে বলে যেতে হবে না, তোমাকে প্রতিদিন 9টার সময় আসতে হবে, 5টার সময় যেতে হবে, 3টার সময় বাসায় যেতে হবে, এর আগে তুমি যেতে পারবে না, তোমাকে এখানে কাজ করতে হবে, প্লেস এখানে করতে হবে। কিন্তু আপনি তাকে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসেবে ট্রিট করছেন। এই চেমার্সি ইনভেস্টিগেশনে যদি ওরা তখন এইসব ক্রাইটেরিয়াতে জাজ করবে, জাজ করে যদি বলছে না, ইটস মোর লাইক হি ইজ নট অ্যান এমপ্লয়ি, অর মানে নট মোর লাইক এমপ্লয় রাদার দ্যান সেলফ এমপ্লয়েড, তাহলে তারা এ ব্যাপারে আপত্তি জানাবে। তো বেসিক্যালি আপনি যেটা আগে বলতেছিলেন যে এখানে একটা সার্ভিস আছে এইচএমআরসির ওয়েবসাইটে, আপনি ওখানে গিয়ে ইনফরমেশনগুলি দিলে ওরা একটা ডিসিশন দিবে, তাই না? হ্যাঁ, ওখানে আপনার আপনার কোশ্চেনার আছে, ফর্ম ফিল আপ করে ডিসিশন। আজকাল সব কিছু ডিজিটাল, এবং অনেক কিছু আপনি অনলাইনে কোশ্চেনার ফিল আপ করে আপনার সেই সুবিধাটা আছে এখন, যেটা আগে ছিল না। সেভাবে আপনি শিওর হতে পারবেন যে বেসিক্যালি কোনো ডাউট থাকলে এটা শিওর হয়ে ওই এভিডেন্সটা রেখে দেওয়া ভালো। অফকোর্স এভিডেন্স রেখে দেওয়া ভালো, এবং অফকোর্স এমপ্লয়ি, আবার ওখানে অনেক ব্যাপার আছে, যেমন এমপ্লয়ি হিসেবে আপনি যখন কাউকে নিয়োগ দেবেন, এটা অনেক একটু সংবেদনশীল সেন্সিটিভ বিষয়। আপনার তার ওয়ার্ক রাইট চেক করতে হয়, তার ভিসা স্ট্যাটাস চেক করতে হয়, মানে ওয়েদার হিজ ক্রিমিনাল রেকর্ড চেক, অনেক ধরনের। সেলফ এমপ্লয়ের কাছে এই জিনিসটা একটু অতটা নয়, বাট নট অ্যাজ স্ট্রিক্ট অ্যাজ দ্য এমপ্লয়িজ। সুতরাং এই ডিস্টিংশনগুলো জানা খুবই বড়, কারণ আজকাল হয়েছে কি আপনার কাউকে ইললিগালি যদি কাউকে এমপ্লয় করেন, প্রচুর পেনাল্টি চার্জ করছে, এবং এমন হয়েছে ব্যবসায় লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং এটা তো পার এমপ্লয়ি, আসলে ব্যাপারটা পার এমপ্লয়ির উপরে, এমন না যে আপনি 5 জনের জন্য যে এরকম, একজনের জন্য এরকম না, পার এমপ্লয়ি পেনাল্টিটা। জি জি জি। এই তো থ্যাংক ইউ। তো সোহাগ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা আমরা যেটা আগে আলাপ করতেছিলাম, যে ওই যে পেমেন্টের যে ব্যাপারটা, যে আপনি যে বললেন যে 19th এবং 22nd, তো এখানে কিন্তু একটা ব্যাপার যেটা আছে, যে আপনি যদি ছোটোখাটো এমপ্লয়ার হন, এসএমই যারা আছে, এবং আপনার যে লায়াবিলিটিটা, মান্থলি লায়াবিলিটি যেটা পে 1500 পাউন্ডের উপর না হয়, না হলে কোয়ার্টারলি সে দিতে পারে, ক্যাশ ফ্লো অ্যাডভান্টেজ, কিন্তু একটু ক্যাশ ফ্লো অ্যাডভান্টেজ থাকে না, যেহেতু আপনি 1500 পাউন্ড মাসে মাসে না দিয়া দেখা গেলো 4500 পাউন্ড জমলো, এটা কিন্তু আপনি ইউজ করতে পারলেন যদি আপনি ওইভাবে ক্যাশ ফ্লো, আপনার ক্যাশ বাজেটটা ঠিক ম্যানেজমেন্টটা যদি আমি ওইভাবে করতে চাই। আমরা এটা করি না যে আপনি এটা ইউজ করে ফেলেন, আমরা যেটা আসলে বলতে চাই যে এটা অ্যাক্সেস টু ফান্ড থাকে আপনার, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে কাইন্ড অফ লোন, হ্যাঁ কাইন্ড অফ লোন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পেপারটা আপনাকে দিতে হবে। জি। তো আমাদের আর 1 মিনিট আছে, আমাদের ব্রেকে যেতে হবে। তার আগে আপনি যদি একটু মানে আমাদের দর্শকদের জন্য বলতেন যে বেসিক যে জিনিসগুলি একটু খেয়াল রাখা দরকার, খুব মানে একটা পে রোল চালানোর জন্য বেসিক যে ইম্পর্টেন্ট ইনফরমেশন এমপ্লয়ারের জন্য। আচ্ছা, এমপ্লয়ারের জন্য বেসিক যেটা সবার আগে যেটা হচ্ছে, যাকে আপনি নিয়োগ দিচ্ছেন এমপ্লয়ি হিসাবে, তার যে উনি যেমন রাইট টু ওয়ার্ক একটা বলছে, এটা চেক করতে হবে মাস্ট, ফার্স্ট অফ অল তার ভিসা স্ট্যাটাস বা তার পাসপোর্ট কপি, তার এনআইসি, এই জিনিসগুলো, এবং যখন সে এগুলো ইম্পোর্ট করবে তার সিস্টেমে, তখন তো মেক শিওর এগুলো যাতে কোনো ভুল না হয়। ভুল হলে তখন কিন্তু একটা মানে এটা লেন্দি একটা প্রসেস হবে, একটা পেনাল্টি আসবে। তো এই জিনিসগুলো, তারপর আপনার পেনশনের বিষয়টা এখানে মানে এটা না বললেই নয়, কারণ পেনশনটা একটা সময় ছিল না, আজ থেকে 7-8 বছর 10 বছর আগেও ছিল না, কিন্তু এখন যেহেতু এটা গভর্নমেন্ট এটা ম্যান্ডেটরি করেছে, সো এটা এখন সবাইকেই ফলো করতে হয়। পাশাপাশি আপনার
এই যে রেকর্ড কিপিং, এমপ্লয়ি ডিটেলস এবং তার এনআইসি, ট্যাক্স পেমেন্ট, এভরিথিং যে রেকর্ড কিপিং, এটা আপনি পেপার বেস করতে পারেন অথবা আপনি ডিজিটালি করতে পারেন। থ্যাংক ইউ। আমাদের ইনসাইট এই প্রোগ্রামে আমরা আজকে পেই নিয়ে ডিসকাস করতেছিলাম। আজকে পেইর পরে আমরা একটু রেন্টাল ইনকাম নিয়েও ডিসকাস করব। তো আলিনুর ভাই, সোহাগ ভাই একটু আগে যখন বিরতির আগে বলতেছিল যে পেনশন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের একটা কল আছে, কলটা নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জি, আমি একজন পেনশনার। জি, আমাকে ওই আপনার 25-26-এ 200 পাউন্ড ছিল আপনার পেনশনের উইন্টার হিটিং পয়সা ছিল। হ্যাঁ, আমি কিন্তু হোটেলে কাজ করছি প্রায় 29 বছর। তখন ওইখানে অ্যাসাইনমেন্ট রেখা দিয়ে ঢোকায় দিতে আমাদেরকে রিটার্ন ফি দিয়েছে আমাকে। জি, এই রিটার্ন ফির পয়সা আমাকে 10,275 পাউন্ড ছিল এবং আমি পেনশন হিসাবে আমার পেনশন 11,000-12,000 মতো হয় ইয়ারলি। ওইটা দিয়ে আর আমার ওই যে আপনার কিছু পার্ট টাইম জব করতাম আপনার অন্য হোটেলে, ওই পয়সাগুলো ধরে তারা বলতেছে তোমার ইনকাম আপনার 5,000 উপরে। 5,000 উপরে হলে আমাকে ওই 200 পাউন্ড ফেরত দিতে হবে। তো তারা বলতেছে আমরা দেখবো তোমার এপ্রিলের 2025 এপ্রিল থেকে 2026 এপ্রিল পর্যন্ত যদি দেখা যায় যে আপনার এটা ওভার হয় 35,000 উপরে, তাহলে আমাকে এই পয়সা দিতে হবে, রিটার্ন দিতে হবে। এবং তারা আমার কোড নাম্বারও চেঞ্জ করে ফেলছে। এইটা কি রেমিটেন্সি পয়সা কি তারা অ্যাড করবে এবং আমার পেনশনের পয়সা কি অ্যাড করবে এটার সাথে? আপনি রিটার্ন ডিসি কবে পেয়েছেন? আমি পেয়েছি আপনার ওই সেপ্টেম্বরে 25। সেপ্টেম্বর 25। জি জি জি। ওই রিটার্ন ডিসি পেমেন্টটা কি বলা যাবে কত পেয়েছেন? হ্যাঁ, 10,275 পাউন্ড। 10,275 পাউন্ড রিটার্ন ডিসি পেমেন্টের যে নিয়মটা, এটা হচ্ছে যে এটা যদি আপনার কন্ট্রাকচুয়াল না হয় তাহলে মানে আপ টু 30,000 পাউন্ড কিন্তু ট্যাক্স ফ্রি, ট্যাক্স হয় না। হ্যাঁ, তো ওই সময় তো আমার মনে হয় না আপনি ওইটাতে কোনো ট্যাক্স দিয়েছেন। ওই রিটার্ন পয়সা যে সময় আপনি পেয়েছেন ওই সময় তো কোনো ট্যাক্স নেয় নাই, তাই না? না, এই সময় তো এখন ট্যাক্স নেয় না। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি ওইখানে আমার পেনশনের রিটার্ন পয়সা পাওয়ার পর তো আমার কাজ তো চলে গেছে এখানে। জি, এখন কি আপনি স্টেট পেনশনে আছেন? জি, স্টেট পেনশনে আছি। এখন আমি পার্ট টাইম একটা ওদের কাজও করি। আচ্ছা, তো আপনি লেটারটা এই HMRC থেকে পেয়েছেন? জি জি জি। তোরা কি বলেছে যে আপনি যে 200 পাউন্ড যে স্টেট পেনশন পান ওইটা এখন পাবেন না, এটা বলছে বা ওরা রিভিউ করবে, এই তো? না, বলছে যে আমার ইনকাম দেখছে তারা এই বছর জি 35,000। তো এর বলতে যে 35,000 হলে তাইলে আমাকে পে করতে হবে এই 200 পাউন্ড। এবং তারা আবার বলতেছে যে আপনার এপ্রিল 25 থেকে এপ্রিল 26 এইটা তারা চেক করবে। যদি আপনার আমার এইটা অ্যামাউন্ট ঠিক আছে 41,000 মতো 35 এর উপরে, তাহলে আমাকে পে করতে হবে 200 পাউন্ড। এই 200 পাউন্ড যে কথাটা বলতেছেন, এই 200 পাউন্ড কি আপনার মানে উইকলি পেমেন্টের কথা না? 200 পাউন্ড একটা ফিক্স ফিগার? ওইটা না, ওইটা আপনার যে উইন্টার ফুয়েল দিয়ে দেন একটা পেনশনে। ও আচ্ছা, উইন্টার ফুয়েল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন করবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে উইন্টার ফুয়েলের যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া তো আপনার একটা থ্রেশহোল্ড আছে। তো উনি যখন স্টেট পেনশন পায় ওইটা কিন্তু ইনকাম, স্টেট পেনশন কিন্তু ট্যাক্সেবল ইনকাম। এখন স্টেট পেনশনের পরে উনি যদি আরো পার্ট টাইম জব করে এবং ওই ক্রাইটেরিয়াতে আপনি যদি উনি ওই ক্রাইটেরিয়াতে এক্সিড করে তাহলে ওনাকে দিতে হবে, এই তো ব্যাপারটা। হ্যাঁ, এটাই বিষয়টা। এটা আসলে ওই মেইনলি যে লেটারটা উনি পেয়েছেন, জি, এটা আসলে আমরা পুরোপুরি না দেখলে না, মানে এটা না করলে আমরা বুঝতে পারবো না আসলে ওনার টোটাল ইনকাম। হ্যাঁ,
HMRC অ্যাসেস করবে জি জি এবং তারা যদি দেখে যে তার ইনকামটা আসলে ওনাকে মনে হয় লোয়ার ইনকামের মধ্যে থ্রেশহোল্ডে পড়ে না, তখন তারা ওইটা বেসিক্যালি উইন্টার ফুয়েল যেটা রিইম্বার্স করে, যে টাকাটা দেয়, এটা আসলে তো লোয়ার ইনকাম যারা পেনশনার তাদের জন্য। এখন আপনি যদি অ্যাজ এ পেনশনার আপনি তো কাজও করতে পারেন, আপনার অন্য অন্য ইনকামও থাকতে পারে। এখন যে মিলিয়নিয়ার সে তো আর ফুয়েল ইয়াটা পাবে না, এখন ওইটাই অ্যাসেস করতেছে, ওইটাই তারা অ্যাসেস করছে এবং অ্যাসেস করে তাকে নোটিফিকেশনটা করেছে। তো ব্যাপারটা এটাই। থ্যাংক ইউ। তো আমরা তো আপনার সাথে ডিসকাস করতেছিলাম যে অটো এনরোলমেন্টের যে ব্যাপারটা, পেনশন, যে সোহাগ ভাই আগে যেটা বললো যে পেনশন খুবই ইম্পর্টেন্ট। তো এই অটো এনরোলমেন্টটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আর কি, ব্যাপারটা কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আই থিঙ্ক মোস্ট লাইকলি আমার যদি ইয়ারটা মনে থাকে পুরোপুরি 2014 বা এরকমই হবে, এই সময়টাতে সরকার এই স্কিমটা চালু করে যে অ্যাপার্ট ফ্রম দ্য ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং স্টেট পেনশন, দ্যাট অল এমপ্লয়ি তাদের রিটায়ারমেন্টের সময় এই একটা এক্সট্রা পেনশন দরকার। এখানে যে জিনিসটা করা হয় আজকাল সফটওয়্যারের মাধ্যমে, যখনই আপনি কোনো এমপ্লয়িকে নিয়োগ দিবেন তাকে একটা অটোমেটিক অ্যাসেসমেন্ট করতে হয়, এটা অটো অ্যাসেসমেন্ট, অ্যান্ড তার আর্নিং এবং অন্যান্য ক্রাইটেরিয়ার ভিত্তি করে তাকে এমপ্লয়ারকে সিদ্ধান্ত নিতে হয় যে তাকে আমি পেনশন প্রোভাইড করব বা করব না। এখন একটা প্রশ্ন আসতে পারে, পেনশন দেবে হচ্ছে এমপ্লয়ি, কিন্তু এমপ্লয়ার কি ডিসাইড করবে? এর কারণটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে এমপ্লয়ারকে পেনশন স্কিমটা রান করতে হয়, আর সেকেন্ড হচ্ছে এমপ্লয়ার পেনশন কন্ট্রিবিউশন থাকে। সুতরাং যখন এমপ্লয়ার থাকবে, কাকে পেনশনটা স্কিমে কোম্পানি নেবে আর কাকে নেবে না, এগুলো কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন somebody who is 22 years of age up to state pension age, যেটা 67 এবং কারো যদি ইনকাম 10,000 এর উপরে থাকে তাহলে তা অবশ্যই ইয়ারলি তাকে অবশ্যই আপনাকে পেনশন অফার করতে হবে এবং এমপ্লয়ার পেনশন কন্ট্রিবিউট করতে হবে। আরও ক্রাইটেরিয়া যেমন আরও আছে, যেমন একে বলে অটোমেটিক্যালি অ্যাসেসড এই এমপ্লয়িগুলো। আর যদি আপনি আরও অন্যান্য ক্যাটাগরিগুলো দেখেন তাহলে হবে, যদি কারো বয়স ধরেন 16 থেকে 21 এবং স্টেট পেনশন এজ টু 74 ইয়ার্স অফ এজ এবং তার আর্নিং ওভার 10,000 পাউন্ড, এদেরকে বলেন নন এলিজিবল জব হোল্ডার। এবং এই ক্যাটাগরিতে আরেকটা আছে, যেমন ধরেন কারো ইনকাম ধরেন আপনার 6,250 মোস্ট লাইকলি টু 10,000, এজ হচ্ছে 16 to 74, এরাও নন এলিজিবল জব হোল্ডার। এরা চাইলে স্কিমে জয়েন করতে পারে এবং তারা যদি স্কিমে জয়েন করে তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ, থার্ড ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে ইফ সামবডি ইজ লেস দেন 6,250, তারা চাইলে জয়েন করতে পারে, কিন্তু দ্যাট ইজ এমপ্লয়ারের কোনো বাধ্যবাধকতা নাই যে সে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা পে করবে। এই হচ্ছে ওভারঅল ডিফারেন্ট ক্রাইটেরিয়া যেটা বললেন। এবং এই পুরো ব্যাপারটাকে গভর্ন করা হচ্ছে পেনশন রেগুলেটর, উইচ ইজ এ ডিফারেন্ট বডি দেন HMRC। সুতরাং HMRC যেমন আপনার ট্যাক্স এবং এনআইটা মনিটর করে, আপনি যদি সময় মতো পে না করেন সেক্ষেত্রে তার পেনাল্টি করবে, বিভিন্ন ক্রাইটেরিয়াতে পেনাল্টি করবে, কিন্তু এই পেনশন রেগুলেটর আর পেনশনের ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছে পেনশন রেগুলেটর। অফকোর্স আবার অনেকে ভাবতে পেনশন রেগুলেটর কনফিউজ করতে পারে যে আমি হয়তো পেনশন। আমাদের একটা কল আছে, কলটা একটু নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাগনায় আপনাদের উদ্দেশ্যে আমরা আন্তন চাইলাম, আমি PIP পাই আর ইউনিভার্সাল ক্রেডিট পাই, আমার ওয়াইফে পাইনি, এই যে PIP পাই না, ইউনিভার্সাল ক্রেডিট পাই। আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলেন, আমরা বুঝতে পারতেছি না। ওকে, একটা মিনিট। তুমি দাঁড়িয়ে না। হ্যালো, জি বলেন। আমি PIP পাই আর ইউনিভার্সাল ক্রেডিট পাই। জি। আর আমার ওয়াইফে ইনকাম অ্যালাউন্স পাই না আর ইউনিভার্সাল ক্রেডিট পাই নাকি?
কেরার এলাউন্স আইন তো আমরা দুজনে রাইতে চাইলাম যে আমার পার্টনারে আনতাম বাংলাদেশ থেকে কিলে আনতে পারবো। না আপনার বাগনের আনতে চান, এটা তো আসলে আমাদের ট্যাক্স রিলেটেড প্রশ্ন না, ও এটা আপনার ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন। আপনি যে লর প্রোগ্রাম থাকে ওখানে কথা বলতে ভালো হবে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার এই লাইনে থেকে আরেকজন মাত্র লাগিয়েছে না। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন কইলাম পেনশন ক্রেডিট এটা কত ইংরেজিতে নেয় স্টার? পেনশনের কি? জি বলেন। পেনশন কত ইংরেজিতে স্টার্ট হয়? পেনশনের এজ 22 হ্যাঁ 65 তো নেই। 22 বছর থেকে স্টার্ট হয়। না, উনি বলতে জানতে চাচ্ছি পেনশন কবে পাবে উনি, কোন এজে। ও আচ্ছা আচ্ছা, এটা 67 ডিপেন্ডিং অন কোন বছরকে জন্মগ্রহণ করছে। এখন 67, তাই না? হ্যাঁ, মোস্টলি 67। হ্যাঁ, 67 ইয়ার্স স্টেট পেনশন এজ। না তবে ওয়ার্ক প্লেস পেনশনের ওয়ার্কপ্লেস পেনশন ইজ ডিফারেন্ট, এটা 55 57 সামনে হবে। সে ক্লেম করতে 50 কম পারবে। করতে পারেন, আপনি চালিয়ে যেতে পারেন, তবে মিনিমাম এজ 55 হতে হবে, তখন আপনি আপনার কন্ট্রিবিউশনটা দিতে পারবেন। শরীরের অবস্থা বালান থাকে না, 2 ইয়ার্স তো ওয়ার্ক নাই, খাম নাই, কাজ নাই আপনার, আগে তো নেই দিত না, 65 তো নেই। এখন এটা ডিপেন্ড করে পেনশন টু পেনশন। আপনি যদি স্টেট পেনশন 67, এখানে কারো যদি ইলনেস থাকে বা অন্য জিনিস থাকে, এটা অন্য ব্যাপার, ওটার জন্য বিভিন্ন ধরনের আছে। কিন্তু আপনার স্টেট পেনশন এজ হচ্ছে 67। আর কারো যদি অকুপেশনাল পেনশন থাকে মানে কোম্পানির সাথে, তাহলে 55 এর আগে টাকা উঠানো যায় না। তারপরেও কারো যদি ইলনেস থাকে ওইটা ওরা কনসিডার করে অনেক সময়। এখানে এটা আমরা বলতে পারবো না যে ওরা করবে না করবে, এটা ডিপেন্ড অন পেনশন, যে আপনি কন্ট্রিবিউশন করছেন কোন ধরনের প্রোভাইডার আছে তার উপর। আচ্ছা, আমার হইল ফেব্রুয়ারি 65 হইব কি, আমার তো ডাক্তারের ছুটি আছে, আছে। আপনি কবে পর্যন্ত কাজ করছেন? এখন কি কাজ করেন নাকি? না 2 ইয়ার্স তো না খাম নাই, 2 বছর ধরে কাজ করেন না? গতি ভালো নাই, শরীর অবস্থা ভালো নাই, শরীর খারাপ। পিআইপি দিতে পারে সে, পিআইপি। হ্যাঁ, ঠিক আছে। আবার সোহাগ ভাই আপনি কিছু বলবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনি তো আলাপ করতেছিলেন যে অটো এনরোলমেন্ট নিয়ে, তো আপনি যেটা বললেন যেটা মেইন যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে 22 ইয়ার্স এন্ড অ্যাবাভ আপ টু পেনশন এজ, আর 10,000 পাউন্ড এবং এর উপরে যদি কাজ করে তাহলে এটা ডেফিনেটলি আপনাকে এটা হচ্ছে যে মোস্ট অফ দ্য এমপ্লয়ের ক্ষেত্রে এটা। হ্যাঁ, তারপরে আরো দুইটা জিনিস আপনি সুন্দর করে বুঝিয়েছেন যে আরো দুইটা ক্যাটাগরি যেটা আছে। আরো দুইটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে যে আপনার আবার বলি, সেটা হচ্ছে কারো আর্নিং এগেইন 10,000 এর উপরে, বাট তার এজ হচ্ছে ফ্রম 16 to 21, অথবা স্টেট পেনশন এজ টু 74, অথবা কারো আর্নিং হচ্ছে 6,250 to 10,000, বাট তার বয়স হচ্ছে 16 to 74। এটা হচ্ছে একটা ক্যাটাগরি যেখানে এমপ্লয়িরা চাইলে জয়েন করতে পারে, এবং তারা জয়েন করলে এমপ্লয়ের কন্ট্রিবিউশনটা পে করতে হবে। আর আবার যেসব এমপ্লয়ের আর্নিং 6,250 নিচে তারা জয়েন করতে পারে, বাট এমপ্লয়ের কোনো কন্ট্রিবিউশন করবে না, করতে হবে না। থ্যাংক ইউ। তো মোটামুটি আমরা যেটা পিএ নিয়ে আলাপ করলাম, এখানে কতগুলি ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, যেই কথাগুলি সোহাগ ভাই এবং আলিনুর ভাই বললেন, যে আপনাকে পেরোল চালাতে গেলে পেই মানে পিপল, প্রথম পিপলের ব্যাপারটা চিন্তা করতে হবে। তারপরে এটাকে যে আপনি রান করবেন, পেরোল রান মনে করেন সফটওয়্যার কমপ্লায়েন্স, হ্যাঁ, তারপরে আপনাকে কিন্তু এটা রিপোর্ট করতে হবে, যেটা এফপিএস বললেন আপনি, রিপোর্টিং। হ্যাঁ, এরপর আপনাকে কিন্তু পে করতে হবে, যে টাকাটা আপনি কালেক্ট করছেন আপনার টাকা না, এটা তো ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন যে দিবে এমপ্লয়ি এবং এমপ্লয়ার সব কিছুই এটাকে আপনি পে করতে হবে। আরেকটা জিনিস হলো এভিডেন্স, এটা রেকর্ড কিপিং। এই 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, তাই তো ব্যাপারটা। তো ঠিক আছে, আমরা পেই হয়তো আরেকদিন ডিসকাস করব। তো রেন্টাল ইনকাম নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। তো সোহাগ ভাই, প্রথমে যেটা আপনার সাথে আসবো, যে অনেক সময় আমাদের একটা স্পেয়ার রুম থাকে, আমরা হয়তো এটা রেন্টে দেই, তো একটা জিনিস আছে যে বলে রেন্টে রুম রিলিফ। তো এটা আসলে অনেকে মনে করে যে একটা স্পেয়ার রুম দিলাম,
এটা আমাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু আসলে একটা লিমিট আছে। তো এই জিনিসটা কেন এখন তো এক রুমই কিন্তু অনেক জায়গায় কিন্তু 1000 পাউন্ড রেন্ট আছে, এরকম অনেক জায়গায় ছিল, কমন হয়ে গেছে লন্ডনে। হ্যাঁ, খুবই এক রুম ইনক্লুসিভ 1000 পাউন্ড, 1100 পাউন্ড এরকম আছে। তো এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন আর কি। আচ্ছা, এখানে আপনি একটা বাড়ি ওন করেন বা হাউস ওন করেন, তার মধ্যে আপনি একটা রুম ভাড়া দিবেন, আর সেটা আপনি দিতে পারেন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে রেন্টে রুম রিলিফ বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি 7500 পাউন্ড পর্যন্ত ইয়ারলি এই রেন্টের রুম রিলিফ পাবেন। লেটস সে আপনি আপনার রুমটা ভাড়া দিলেন 800 পাউন্ড করে পার মান্থ, তাহলে আপনার ইয়ারলি ইনকাম হবে 9600। তাহলে আপনি 7500 মাইনাস 9600, 2100 পাউন্ডের উপর আপনার ট্যাক্স দিতে হবে। এটা একটা নাম্বার ওয়ান অপশন। নাম্বার 2 অপশনস আছে যে আপনি ফুল 9600 উপরে ট্যাক্স দিবেন, প্লাস আপনি অ্যালাউয়েবল এক্সপেন্স আপনি ডিডাক্ট করতে পারবেন। এই হচ্ছে এই দুইটা রুলস আর কি এইটার ক্ষেত্রে। বেসিক্যালি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার যদি 7500 না হয় আপনি ডিফল্টে চলে যাবেন। এটাই তো নাকি? এক্স্যাক্টলি, কারণ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার 7500 হওয়া খুব ডিফিকাল্ট একটা রুমের জন্য। 100% টু মাচ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো আলিনুর ভাই, আমি আপনার কাছে আসবো, যেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে অনেকেরই বাই টু লেট প্রপার্টি আছে। তো বাই টু লেট প্রপার্টি যখন আছে তখন তো রেন্টাল ইনকাম আছে, ওই রেন্টাল ইনকাম তো পুরাটা ইনকামের থেকে আপনি আবার এক্সপেন্ডিচার ডিডাক্ট করতে পারবেন। তো এখানে অনেক ধরনের কনফিউশন থাকে অনেকের, যে একটা যে কনসেপ্ট আছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, আপনি যদি একটু উদাহরণ সহ আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আর কি। আচ্ছা, এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা হচ্ছে যে এক্সপেন্ডিচারের ধরনটা আমাদের সাধারণ জন অনেক সময় বুঝতে পারে না, যে আপনি যখন এক্সপেন্ডিচারটা করবেন এটা আসলে আপনার নর্মাল এটাকে রিপেয়ার নাকি এটাকে আপনি কোনো এক্সটেনশন করছেন কি ইমপ্রুভমেন্ট করছেন, হ্যাঁ, যেটা আপনাকে অনেক দিন ধরে বেনিফিট দিবে, এরকম যদি হয় আপনার। এবং সাধারণত এই ধরনের এক্সপেন্ডিচারগুলোর আপনার অ্যামাউন্ট একটু বেশি হয়, হ্যাঁ। বাট মেইন যে ইস্যুটা হচ্ছে আপনি কি এটা কি আপনার যে রেসিডেন্ট বা প্রপার্টি সেটার ইমপ্রুভমেন্ট করছেন কিনা, এক্সটেনশন করছেন কিনা, বা এটার কোনো ফিক্সড কোনো জিনিস আপনি করছেন কিনা যেটা অনেক দিন ধরে ইয়ে করবে। তো এই ধরনের এক্সপেন্ডিচারগুলো হয় ওকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা হচ্ছে আপনার যেমন ধরেন ক্লিনিং কিংবা ম্যানেজমেন্ট ফি কিংবা অন্যান্য খরচগুলো যেগুলো থাকে, যেমন ধরুন আপনার গ্যাস, ইলেকট্রিক, এগুলো। তো এইগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার ডিফারেন্টলি ট্রিট করা অ্যাজ পার ট্যাক্স রুল হিসাবে, যেটা আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনার প্রপার্টির সাথে ভ্যালু অ্যাড হয় এবং ওইটাকে ওভাবে ট্রিট করা হয়। আর রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো আপনি সরাসরি ওখান থেকে বাদ দেবেন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ নট অ্যালাউড ফর আপনার ডিডাকশন করার জন্য রেন্টাল ইনকাম থেকে। হ্যাঁ, আবার বাই টু লেট প্রপার্টি যখন আপনি বলেছেন, আবার এখানে আবার ইন্টারেস্টের একটা ব্যাপার আছে, যেখানে আপনি যদি হায়ার রেট থ্রেশহোল্ড পেয়ার হন, আমরা আগে একটা সময় হতে 20 এপ্রিলের 2020 আগ পর্যন্ত সমস্ত ইন্টারেস্ট আপনি বাদ দিতে পারতেন, এখন আপনি বাদ দিতে পারবেন না। এখন বাদ দিতে পারবেন, এটা রেস্ট্রিক্টেড, আপ টু 20% ম্যাক্সিমাম আপনি ক্লেম করতে পারবেন। কেউ যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হয় সেক্ষেত্রে আপনি ধরেন 40% ট্যাক্স আপনি আর ক্লেম করতে পারছেন। আপনার যদি ক্লেম করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার যেমন ধরেন যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার, তাহলে তাদের আপনার ওই ইন্টারেস্টটা বাদ দিলে তার ইনকামটা কমলে সে 40% পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেয়ে থাকে। বাট এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 20% আপনার ট্যাক্স রিটার্নে সেটা আলাদাভাবে এটা আপনাকে শো করতে হয়, এইসব আর কি। আর এই মেইন তো ব্যাপার যেটা হচ্ছে যে আপনি মনে করেন আপনি একটা বাড়ি আছে বা এটা আপনি রেন্টে দিলেন, রেন্টাল ইনকাম থেকে আপনি শুধুমাত্র যে রিপেয়ার, মেইনটেনেন্স, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, যেটা আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার বলতেছেন, ওগুলি ডিডাক্ট করতে পারবেন। জি জি জি। ইন্টারেস্টের যে ব্যাপারটা, ইন্টারেস্ট আগে অ্যালাউবল এক্সপেন্ডিচার ছিল, কিন্তু আপনি যেটা বললেন যে আসলে 2017-18 থেকে এরা 75% অ্যালাউড, তারপর গ্র্যাজুয়ালি 2024 থেকে আর অ্যালাউড না। যেটা করে যে এটা যাতে বেসিক রেট ট্যাক্স পেয়ার এফেক্ট না করে, একটা ট্যাক্স রিডিউসার আপনি 20% ডিডাক্ট করবেন ট্যাক্স লাইবিলিটি থেকে। তাহলে বেসিক্যালি বেসিক রেট ট্যাক্স পেয়ার এফেক্টেড হয় না, হায়ার রেট
ট্যাক্স পেয়ার ওরা 40% ডিডাকশন পায় না 20% ডিডাকশন পায়, এটা হলো এখানে অনেক ধরনের ট্যাক্স প্ল্যানিং এর ব্যাপার আছে। অফ কোর্স আপনি ধরেন যদি আপনার কোম্পানিটা আপনার প্রপার্টি যদি আপনি কোম্পানির মাধ্যমে ওন করতেন, সেক্ষেত্রে আপনার পুরো ট্যাক্স ইনকামটা আপনার ডাজন্ট ম্যাটার, এটা বেসিক রেট। আর সেখানে ওইটা আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব সেপারেটলি। আর একটা জিনিস যেটা বললেন যে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি ডিডাক্ট করতে পারলেন না, ওইটা এনহান্স করবে আপনার হাউস বা ফ্ল্যাট যেটাই বলেন। এখন যদি ভবিষ্যতে আপনি এটা বিক্রি করেন তখন কিন্তু এক ধরনের ট্যাক্স আছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স। তখন গিয়ে আপনি ওই এক্সপেন্ডিচারটা তখন ডিডাক্ট করতে পারেন, তখন আপনার কস্ট ভ্যালু বাড়বে এবং ওই কস্টটা সেল ভ্যালু থেকে কমার কারণে আপনার সেখানে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্স অ্যাডভান্টেজ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমরা রেন্টাল ইনকাম থেকে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্ডিচার ডিডাক্ট করি, ওই বিলপত্রগুলি আমরা সুন্দর মতো রেখে দিই মনে করেন, কেন রেগুলার ব্যাপার যে আমার এভিডেন্সগুলি রাখি। কিন্তু ভবিষ্যতে যদি ওই ফ্ল্যাটটা আমি বিক্রি করি তাহলে কিন্তু আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলিও কিন্তু কাজে দিবে। অফকোর্স, তো সেক্ষেত্রে এই এভিডেন্সগুলি খুব দরকার আছে, তাই না? থ্যাংক ইউ। আমাদের আর 4 মিনিট আছে, তো আপনার সাথে আমার যে ডিসকাশনটা এখন হবে সেটা হচ্ছে যেটা আলিনুর ভাই একটু টাচ করার চেষ্টা করতেছিলেন, যেহেতু হায়ার রেট ট্যাক্স পেয়ার একটু সমস্যায় আছে, যেহেতু তার মর্গেজ ইন্টারেস্টটা ফুল ডিডাকশন হচ্ছে না, এই ক্ষেত্রে অনেক সময় অনেকে অনেক চিন্তা ভাবনা করে যারা একটু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করবে, কয়েকটা প্রপার্টি করবে, যে আমি কি একটা লিমিটেড কোম্পানি শুরু করে তারপরে কিনবো, লিমিটেড কোম্পানিতে আমার বাড়িটা রাখবো না আমার নিজের নামে রাখবো। তো এখানে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড এই আলোচনাটা না, এখানে যে ব্যাপারগুলিকে খেয়াল রাখতে হবে যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আর কি। শিওর। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যাদের অনেকগুলো বাই টু লেট ইনভেস্টমেন্ট 10, 5, 15, তাদের ক্ষেত্রে আসলে লিমিটেড কোম্পানিতে যাওয়াই বেটার। আর যাদের একটা বা দুটা সেটার ক্ষেত্রে কমপ্লিকেশন কম, ইন্ডিভিজুয়ালি সে রাখতে পারে। বাট কোম্পানিতে যদি আপনি ট্রান্সফার করেন আপনার প্রপার্টিগুলো, বাই টু লেট প্রপার্টিগুলো, ইনভেস্টমেন্ট প্রপার্টিগুলো, তাহলে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ইন্টারেস্ট যেটা বললেন আপনি, এই ইন্টারেস্টটা আপনি ফুল অ্যালাউয়েবল এক্সপেন্সেস, ফলে এটা আপনি টোটালি ডিডাক্ট করতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার ওই যে ট্যাক্সের বিষয়টা, ট্যাক্স আপনি যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হন তাহলে আপনি 40% অথবা 45% ট্যাক্স দিচ্ছেন, কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা কি 19 to 25% ট্যাক্স দিচ্ছেন। তাহলে আপনি এখানে ট্যাক্স সেভ করতে পারছেন। আর যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা যদি আপনি উইথড্র না করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদি উইথড্র না করেন তাহলে যেটা হবে সেটা আপনি যদি আপনার রিইনভেস্ট করেন, আপনি এটা আর অন্য আরও বাড়ি কিনেন বা আরও কিছু করেন, তাহলে যেহেতু আপনি উঠাচ্ছেন না, উইথড্র করছেন না, তো সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ড নিচ্ছেন না, তার মানে ডিভিডেন্ডের উপর ট্যাক্স যেটা হতো সেটাও আপনি সেভ করতে পারছেন। তো সর্বোপরি এই জন্য বেশিরভাগ মানুষ এটাই মানে লাইক করে যে আমি মানে যেহেতু যাদের বেশি বেশি বাই টু লেট ইনভেস্টমেন্ট, তারা চিন্তা করে যে আমি করব থ্রু দ্য কোম্পানি, লিমিটেড কোম্পানিতেই যাব। বিষয়গুলা এইভাবে আর কি মানুষ চিন্তা ভাবনা করে আর কি এখনকার। তো বেসিক্যালি আরও তো ট্যাক্স ইমপ্লিকেশন আছে, যেটা আমাদের সময় কম আজকে, সিজিটি, আইএসটি এগুলিও অনেক ইস্যু আছে। হ্যাঁ, সিজিটি, আইএসটির ইমপ্লিকেশনগুলো আছে। তারপর আপনার হাজব্যান্ড ওয়াইফ, যদি আপনি লেটসে আপনি বাই টু লেট হাজব্যান্ড আর ওয়াইফ দুইজন, তাহলে আপনি 2টা পার্সোনাল অ্যালাউন্স ইউজ করতে পারছেন। জি, সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা একটু কমে যাচ্ছে। এই বিষয়গুলো আছে। তো বেসিক্যালি আমরা যদি একটু শর্ট করে বলি যে আমি যদি খালি সিজিটি এবং আইএসটি যদি আমরা ডিসকাস না করতে চাই, আজকে সময় নাই, যদি আপনার কোম্পানির নামে প্রপার্টি থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কর্পোরেশন ট্যাক্স দিবেন, যেটা কিনা 19% to 25% ডিপেন্ডিং অন আপনার প্রফিট কত হবে। সাধারণত 50,000 এর উপর প্রফিট হলে 25%, এর কম হলে 19% মনে করেন। এর মধ্যে অবশ্য 50 থাকে 250 এর মধ্যে আবার মার্জিনাল রিলিফ আছে। এনিওয়ে, তো আর হচ্ছে যে ডিভিডেন্ড যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এটা কিন্তু লুক্রেটিভ হবে না, লুক্রেটিভ হবে না যদি হায়ার ট্যাক্স পেয়ার যদি হয়। তো এটা হলো মেইন ব্যাপার। তো আমাদের আর বেশি সময় নাই, আমাদের হয়তো হাফ এ মিনিটের মতো আছে, যদি আপনার দর্শকদের সাথে বিদায় নিতে চান। বিষয় হচ্ছে আজকে আমাদের যে আলোচনাগুলো হলো পিএওয়াই, রেন্টাল ইনকাম, এই বিষয়গুলো আসলে আমাদের সবার প্রাত্যহিক জীবনে আমরা এই বিষয়গুলো সবাই কিছু কম বেশি ইনফরমালি আলোচনা করে থাকি। তো আজকে আমরা কিছুটা প্রফেশনালি আলোচনা করার চেষ্টা করলাম, হয়তোবা সবাই আপনারা উপকৃত হবেন এই বিষয়টা। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
আলিনুর ভাই যদি কিছু কুইকলি বলতে চান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক সুন্দর অনুষ্ঠান, এবং আশা করি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ট্যাক্স স্পেশালি পিওয়াই এবং রেন্টাল ইনকাম সম্বন্ধে কিছুটা আইডিয়া পেলেন। আমাদের সময় স্বল্পতা আছে, অবশ্যই এই সংক্রান্ত। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।